হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এনেছি। তো এটা মেনলি ডেডিকেট করা হয়েছে কলকাতা পুলিশের মেন্স এক্সামের জন্য এবং আরও যেসব এসএসসি এক্সাম আছে যেমন সিজিএল, এমটিএ, সিএইচএসএল, এগুলোর জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি তোমাদের জন্য 20খানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ মিনিং এবং এক্সপ্লেনেশনের সঙ্গে বাংলায় ট্রান্সলেট করে এনেছি এবং এগুলি প্রচুরভাবে রিপিটেড হওয়া কোশ্চেন। আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে ভালো লাগবে এবং তোমাদের লাভই হবে। চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। বলেছে ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগ। মানে কি? মানে হচ্ছে গিয়ে ওয়ান মানে একজন, হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে হচ্ছে নির্ভর হয়ে পড়েছে, অন সামথিং অর ড্রাগ মানে কোনো কিছু বা ড্রাগের ওপর, মানে যিনি কোনো কিছু বা মদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, মানে যে কোনো জিনিসের ওপর বা মদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যাডিক্ট। তাকে বলা হয় অ্যাডিক্ট মানে হচ্ছে গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়া। মানে কি? নেশাগ্রস্ত হয়ে পড়া মানে যে মানুষ সবসময় হচ্ছে নেশার মধ্যে থাকে তাকে সে হচ্ছে কি অ্যাডিক্ট মানে হচ্ছে কি নেশাগ্রস্ত হয়ে পড়া। মানে ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগ মানে যে কোনো কিছু বা ড্রাগের প্রতি হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে বা নির্ভরশীল হয়ে পড়েছে তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যাডিক্ট মানে হচ্ছে কি নেশাগ্রস্ত হয়ে পড়া। অ্যাডিক্ট মানে কি? অ্যাডিক্ট মানে নেশাগ্রস্ত হয়ে পড়া। যেমন আমরা অনেকেই এটাকে বলা যেতে পারে, যেমন আমরা অনেকেই তোমার খেলার প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ি, যেমন যে কোনো ক্রিকেট খেলা, ফুটবল খেলা। অনেক বাচ্চারা আছে যারা তোমার হচ্ছে গেমিংয়ের প্রতি অ্যাডিক্ট হয়ে পড়ে বা নেশাগ্রস্ত হয়ে পড়া। অনেক মানুষ আছে যারা হচ্ছে ড্রাগসের প্রতি বা মদের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন তাকে বলা হবে কি? তখন তাকে বলা হবে অ্যাডিক্ট। তাদের আমরা কি বলবো? তাদের সিম্পলি বলবো অ্যাডিক্ট মানে হচ্ছে কি নেশাগ্রস্ত হয়ে পড়া। এবার সেকেন্ড বলেছে ফেয়ার অফ বিইং এনক্লোজড ইন স্মল এবং অ্যান্ড ক্লোজ স্পেস মানে ছোট এবং আবদ্ধ স্থানে আটকে পড়ার ভয়। মানে ছোট এবং আবদ্ধ স্থানে আটকে পড়ার যে ভয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া মানে বদ্ধ জায়গার ভয় বা বদ্ধ জায়গায় আটকে থাকার ভয়ও বলা যেতে পারে। বা ছোট ও বদ্ধ জায়গায় থাকলে যে ভয় লাগে তাকে বলা হয় কি? তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। মানে কি? ফেয়ার অফ বিইং এনক্লোজড ইন স্মল ক্লোজ স্পেস মানে হচ্ছে ছোট এবং বদ্ধ জায়গায় আটকে পড়ার যে ভয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কি বদ্ধ জায়গার ভয় বা ছোট বা বদ্ধ জায়গায় থাকলে যে ভয় লাগে তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। সিম্পলি তোমরা এরমভাবে মনে রাখতে পারো, ধরো তোমায় যখন কোনো বদ্ধ বা ছোট জায়গায় রাখা হবে তখন তোমার যে ভয়টা লাগবে সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। বলা হয় কি? ক্লাস্ট্রোফোবিয়া মানে ছোট ও আবদ্ধ স্থানে আটকে পড়ার ভয়। মানে ফেয়ার অফ বিইং এনক্লোজড ইন স্মল ক্লোজ স্পেস মানে ছোট ও বদ্ধ জায়গায় আটকে থাকার যে ভয়কে বলা হয় কি? ভয়কে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। বলা হয় কি? ক্লাস্ট্রোফোবিয়া। এবার বলছে কল আপন গড অর এনি আদার পাওয়ার মানে ভগবান বা অন্য কোনো পাওয়ার যেমন ল বা আইনকে ডাকা, ফর হেল্প অ্যান্ড প্রোটেকশন মানে হচ্ছে সাহায্য এবং প্রোটেকশান এবং সুরক্ষার জন্য গড মানে ভগবান বা অন্য কোনো পাওয়ার যেমন ল, এদেরকে ডাকাকে কী বলা হয়? ডাকাকে বলা হয় কি? ইনভোকেশন। বলা হয় কি? ইনভোকেশন মানে হচ্ছে কি আহ্বান বা প্রার্থনা বা ঈশ্বর বা শক্তিকে ডাকা। সিম্পলি তোমরা বলতে পারো সাহায্য বা সুরক্ষার জন্য যখন ঈশ্বর কিংবা অন্য কোনো শক্তির দ্বারস্থ হওয়া হয়, ঈশ্বর বা আইনের দ্বারস্থ হওয়া হয় তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় ইনভোকেশন মানে আহ্বান বা প্রার্থনা। মানে কি? মানে হচ্ছে কল আপন গড অর এনি আদার পাওয়ার মানে হচ্ছে কি যখন গড বা অন্য কোনো পাওয়ার যেমন আইন বা এদেরকে ডাকা হয় ফর হেল্প অ্যান্ড প্রোটেকশন সাহায্য এবং সুরক্ষার জন্য তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় ইনভোকেশন মানে আহ্বান করা বা প্রার্থনা করা। যেমন আমরা ডাকি না ও গড বলে, মানে কি আমরা ঈশ্বরকে ডাকছি, তখন তাকে কি? তখন হচ্ছে সেটাকে ইনভোকেশন বলা হয়। বা অনেকেই দেখবে যে পরীক্ষার রেজাল্টের আগে আমরা প্রার্থনা করি, ভগবানকে ডাকি যে কোনোভাবে আমরা যাতে পাস করে যাই এরকম। তখন আমরা কি করছি? তখন আমরা প্রার্থনা করছি বা আহ্বান করছি বা কি ইনভোকেশন করছি।
দেন সেভিয়ারলি অ্যাবিউসিভ রিটেন অন জার্নাল, এখানে বলে রাখি সেভিয়ারলি মানে হচ্ছে কি অত্যন্ত, সেভিয়ারলি মানে হচ্ছে এই সেভিয়ারলি মানে হচ্ছে কি অত্যন্ত, অ্যান্ড অ্যাবিউসিভ মানে হচ্ছে খারাপ বা উল্টো পাল্টা, যাকে বলে কি অ্যাবিউসিভ মানে কি, অ্যাবিউসিভ মানে হচ্ছে কি খারাপ বা উল্টো পাল্টা, মানে সেভিয়ারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নাল, মানে যে জার্নালে হচ্ছে সব উল্টো পাল্টা, অত্যন্ত উল্টো পাল্টা বা খারাপ কথা লেখে তাকে কি বলা হয়। মানে কি এখানে তোমরা দেখলে বুঝতে হবে, জার্নালে যে অত্যন্ত আপত্তিকর লেখে তাকে বলা হয় স্কুরিলিয়াস, তাকে বলা হয় কি, তাকে বলা হয় স্কুরিলিয়াস মানে কি, স্কুরিলিয়াস মানে হচ্ছে গিয়ে কুৎসামূলক বা অশ্লীল, কুৎসামূলক লেখা বা অশ্লীল, মানে এমন লেখা বা এমন কথা যা অন্যকে অপমান করে, যা কি হয় অন্যকে অপমান করে, একে বলা হয় কি, একে বলা হয় স্কুরিলিয়াস, কি বলা হয় স্কুরিলিয়াস। মানে কি সেভিয়ারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নাল, মানে জার্নালে যে অত্যন্ত উল্টোপাল্টা লেখে বা খারাপ লেখে তাকে বলা কি, তাকে বলা হয় স্কুরিলিয়াস মানে হচ্ছে কি কুৎসামূলক বা অশ্লীল, মানে খারাপ বা অশ্লীল। নেক্সট হচ্ছে কি ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, মানে যে হচ্ছে কি রাইট কোনটা রং তার বিবেচনা করতে পায় না, তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে অ্যামোরাল। কনসার্ন মানে কি, কনসার্ন মানে হচ্ছে এখানে বিবেচনা করা। ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, মানে একজন যে হচ্ছে ঠিক বা ভুল বিবেচনা করতে পায় না, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যামোরাল মানে হচ্ছে কি নীতিহীন, বা এটাকে অনৈতিকও বলা হয়, অনৈতিক। মানে যিনি ন্যায় বা অন্যায় নিয়ে চিন্তিত নন, বা যার ন্যায় বা অন্যায় নিয়ে কোনো বিবেচনা নেই, তাকে বলা হয় কি, তাকে বলা অ্যামোরাল মানে হচ্ছে নীতিহীন বা অনৈতিক, মানে যার কাছে ভালো মন্দের কোনো গুরুত্ব নেই, তাকে বলা হয় অ্যামোরাল। মানে ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, মানে একজন যার ঠিক ভুল নিয়ে কোনো বিবেচনা নেই, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যামোরাল মানে নীতিহীন বা অনৈতিক। আ পার্সন হু অপোজ টু ওয়ার, মানে একটা পার্সন যে অপোজ মানে হচ্ছে কি বাধা দেওয়া, অপোজ মানে হচ্ছে কি বাধা দেওয়া। আ পার্সন যে হচ্ছে কি অপোজ করে বা বাধা দেয় ওয়ারকে, মানে হচ্ছে যুদ্ধকে বাধা দেয়, বা মিলিটারি ফোর্সের ইউজকে বাধা দেয়, মানে আ পার্সন হু অপোজ টু ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স, মানে এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ বা সামরিক শক্তির ব্যবহারকে বিরোধিতা করে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় প্যাসিফিস্ট মানে হচ্ছে কি, প্যাসিফিস্ট মানে শান্তিবাদী, প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী, যে যুদ্ধ বা হিংস্রতার বিরুদ্ধে, এখানে হবে হচ্ছে হিংস্রতা, শটা এখানে বাদ দেবে, এখানে কি হিংস্রতার বিরুদ্ধে, যে যুদ্ধ বা হিংস্রতার বিরুদ্ধে। মানে কি একটা পার্সন হু অপোজ টু ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স, মানে একটা পার্সন যে হচ্ছে কি যুদ্ধ এবং মিলিটারি ফোর্সের ব্যবহারকে বিরোধিতা করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো প্যাসিফিস্ট মানে হচ্ছে যে শান্তিবাদী, মানে যে শান্তি পছন্দ করে, বা যে যুদ্ধ ও হিংস্রতার বিরুদ্ধে থাকে, তাকে বলা হয় কি প্যাসিফিস্ট মানে হচ্ছে কি শান্তিবাদী। এবার কি সামথিং নো লঙ্গার ইন ইউজ, মানে কোনো কিছু যেটা বর্তমানে আর ব্যবহার করা হচ্ছে না, মানে কোনো কিছু যা বর্তমানে আর ব্যবহৃত হয় না, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অবসোলেট মানে হচ্ছে কি অপচলিত বা অচল, মানে যেটা প্রচলিত না বা অচল হয়ে গেছে, মানে যা এখন আর ব্যবহার করা হয় না, মানে যেটা আর বর্তমানে আর ব্যবহার করা হয় না। যেমন আমাদের আগে যে তোমার দাদুরা থাকতো, তারা হচ্ছে তোমার রেডিও ব্যবহার করতো, যেটা বর্তমানে অবসোলেট হয়ে গেছে বা অপচলিত হয়ে গেছে বা অচল হয়ে গেছে। সামথিং নো লঙ্গার ইন ইউজ, মানে কোনো কিছু যেটা বর্তমানে আর ব্যবহৃত হয় না, তাকে বলা হয় কি, তাকে বলবো আমরা অবসোলেট অবসোলেট, মানে অচল বা অপচলিত, মানে যেটা বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না। নেক্সট
স্লিথলি ডান মানে কি স্লিথলি ডান মানে হচ্ছে কি চুপি চুপি করা। স্লিথলি মানে কি স্লিথলি, এই স্লিথলি কথার অর্থ হচ্ছে কি চুপি চুপি করা, কি চুপি চুপি করা। স্লিথলি ডান মানে হচ্ছে কি চুপি চুপি করা, বা সামথিং ডান ইন আ কোয়াইট অ্যান্ড সিক্রেট ওয়ে, মানে কোনো কিছু যেটা হচ্ছে চুপি চুপি এবং হচ্ছে কি লুকিয়ে করা হয়। ইন অর্ডার টু অ্যাভয়েড বিং নোটিস, যাতে কেউ না দেখতে পায় তার জন্য কোনো কিছুকে হচ্ছে লুকিয়ে লুকিয়ে বা চুপিসারে করাকে বলা হয় কি চুপিসারে করাকে বলা হয় হচ্ছে বলা হয় হচ্ছে সুরিপিটিওয়াস, বলা হয় কি সুরিপিটিওয়াস। SURREPITIOUS সুরিপিটিওয়াস। সুরিপিটিওয়াস মানে হচ্ছে কি গোপনে বা চুপি চুপি করা, গোপনে করা বা চুপি চুপি করা, বা লুকিয়ে লুকিয়ে কিছু করা, বা কি বা লুকিয়ে লুকিয়ে কিছু করা। মানে কি স্লিথলি ডান, স্লিথলি ডান মানে কি স্লিথলি ডান মানে হচ্ছে গিয়ে চুপি চুপি করা, বা সামথিং ডান ইন আ কোয়াইট অর সিক্রেট ওয়ে, মানে কোনো কিছু যেটা হচ্ছে শান্তভাবে এবং লুকিয়ে লুকিয়ে করা হয়। ইন অর্ডার টু অ্যাভয়েড বিং নোটিস, যাতে কেউ না দেখতে পায় তার জন্য লুকিয়ে লুকিয়ে বা চুপিসারে করা হয়। তাকে বলা হয় কি তাকে বলা হয় হচ্ছে কি সুরিপিটিওয়াস। সুরিপিটিওয়াস মানে গোপনে করা বা চুপি চুপি করা বা লুকিয়ে লুকিয়ে করা। নেক্সট, ওয়ার্ডস রিটেন অন আ টম্ব। টম্ব মানে এখানে লিখে, টম্ব অনেকেই জানে না, টম্ব মানে হচ্ছে কি সমাধি। টম্ব মানে কি, টম্ব মানে হচ্ছে কি সমাধি। টম্ব মানে হচ্ছে সমাধি। ওয়ার্ডস রিটেন অন আ টম্ব মানে সমাধিতে যে অক্ষর লেখা হয় তাকে বলা হয় কি তাকে বলা হয় ইপিটাপ। তাকে বলা হয় কি তাকে বলা হয় ইপিটাপ বলা হয়, EPITAPH ইপিটাপ বলা হয়, বা সমাধিলিপি মানে সমাধিতে যে লিপি লেখা হয় বা সমাধিতে যেটা লেখা হয়, বা যাকে বলা হয় কবরের ওপর লেখা। মানে কি ওয়ার্ডস রিটেন অন আ টম্ব মানে সমাধির ওপর, মানে কবরের ওপর লেখা শব্দকে বলা হয় কি কবরের ওপর লেখা শব্দকে বলা হয় ইপিটাপ। ইপিটাপ মানে হচ্ছে সমাধিলিপি বা কবরে লেখা ও কবরের ওপর লেখা শব্দ ইপিটাপ। মানে কি ওয়ার্ডস রিটেন অন আ টম্ব মানে সমাধির ওপর যে ওয়ার্ডস লেখা হয় তাকে বলবো আমরা কি তাকে বলবো আমরা ইপিটাপ। ইপিটাপ মানে হচ্ছে সমাধিলিপি, সমাধিলিপি। আ পারসন উইথ আ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশান, একটা পারসন মানে একটা ব্যক্তি উইথ আ লং এক্সপিরিয়েন্স মানে যার কাছে দীর্ঘ অভিজ্ঞতা আছে, অফ এনি অকুপেশান মানে কোনো পেশায় যার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ভ্যাটেরান। তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা ভ্যাটেরান, VETERAN ভ্যাটেরান। ভ্যাটেরান মানে হচ্ছে কি অভিজ্ঞ ব্যক্তি, ভ্যাটেরান মানে হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি, মানে যে অনেক দিন ধরে কোনো কাজ করছে, যে অনেক দিন ধরে কোনো কাজ করছে। মানে কি আ পারসন মানে একটা পারসন উইথ আ লং এক্সপিরিয়েন্স যার দীর্ঘ অভিজ্ঞতা আছে অফ এনি অকুপেশান কোনো অকুপেশান নিয়ে, মানে কোনো পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তি যার কোনো অকুপেশানে বা কোনো পেশায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ভ্যাটেরান। ভ্যাটেরান মানে কি ভ্যাটেরান মানে হচ্ছে অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি, মানে যে কোনো কাজকে অনেক দিন ধরে করছে, কি অনেক দিন ধরে করছে। নেক্সট, সামথিং ক্যাপেবল অফ বিইং ডান মানে কোনো কিছু, ক্যাপেবল মানে কি ক্যাপেবল মানে যেটা সম্ভব, মানে যেটা সম্ভব, ক্যাপেবল মানে কি ক্যাপেবল মানে সম্ভব, মানে সামথিং কোনো কিছু যেটা ক্যাপেবল অফ বিইং ডান মানে যেটা করা সম্ভব, মানে কোনো কিছু যেটা করা সম্ভব তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ফেসিবল। কি বলবো, ফেসিবল। ফেসিবল মানে হচ্ছে সম্ভব বা করা সম্ভব, ফেসিবল মানে হচ্ছে সম্ভব বা যেটা করা সম্ভব। যেমন FEASIBLE ফেসিবল, ফেসিবল মানে সম্ভব বা করা সম্ভব, মানে যেটা হচ্ছে কি যা সহজেই করা যায়। মানে কি সামথিং ক্যাপেবল অফ বিইং ডান মানে যা কিছু হচ্ছে গিয়ে করা সম্ভব তাকে বলবো কি, তাকে বলবো ফেসিবল। ফেসিবল মানে হচ্ছে যেটা সম্ভব বা করা সম্ভব বা সহজেই করা যায়। যেমন আমরা বলতে পারি যে আমরা যদি হার্ডওয়ার্ক করি তাহলে আমাদের পক্ষে হচ্ছে কি যে কোনো এক্সাম ক্লিয়ার করা ফেসিবল। ফেসিবল মানে হচ্ছে কি সম্ভব বা যেটা করা যায়। তাহলে কি সামথিং ক্যাপেবল অফ বিইং ডান মানে কোনো কিছু যেটা করা সম্ভব তাকে কি বলবো, তাকে বলবো ফেসিবল। ফেসিবল মানে সম্ভব বা করা সম্ভব বা যেটা সহজেই করা যায়। নেক্সট, আ পারসন কামিং একটা ব্যক্তি কামিং টু আ ফরেন ল্যান্ড। ফরেন মানে কি, ফরেন মানে এখানে ফরেন মানে হচ্ছে বিদেশি, ফরেন মানে কি ফরেন মানে বিদেশি। আ পারসন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল হেয়ার একটা পারসন যে হচ্ছে বিদেশ থেকে এখানে আসে এখানে স্থায়ী বসতির জন্য, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ইমিগ্র্যান্ট। তাকে বলবো আমরা হচ্ছে কি ইমিগ্র্যান্ট, তাকে বলবো কি ইমিগ্র্যান্ট।
মানে কি, মানে হচ্ছে কি একজন ব্যক্তি যিনি এখানে বসবাস করতে বিদেশ থেকে আসছেন তাকে বলবো কি, তাকে বলবো ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট মানে হচ্ছে কি অভিবাসী। ইমিগ্রেন্ট বলবো কি, ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী, মানে বিদেশ থেকে এখানে এসে বসবাস করে যে, মানে যে অন্য দেশ থেকে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকে তাকে বলবো কি ইমিগ্রেন্ট। এই ইমিগ্রেন্ট শব্দটি আমরা অনেকেই অনেকবারই শুনেছি, এটা বেশিরভাগ গভর্নমেন্ট থেকে বলা হয়। যেমন অনেক বাইরের তোমার দেশ থেকে এসে আমাদের ইন্ডিয়ার মধ্যে তোমার বসবাস স্থায়ী বসতি গড়ে তোলে, তখন তাকে আমরা কি ইমিগ্রেন্ট বলি। কি বলবো, ইমিগ্রেন্ট। মানে কি আ পার্সন কামিং টু আ ফরেন ল্যান্ড, মানে একটা পার্সন যে হচ্ছে বিদেশ থেকে আসছে, টু সেটেল হেয়ার মানে এখানে বসতি স্থাপনের জন্য, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট মানে হচ্ছে কি অভিবাসী। ইমিগ্রেন্ট মানে কি, ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী। অভিবাসী মানে হচ্ছে বিদেশ থেকে এসে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে। নেক্সট, এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে কোনো কিছু যেটা, এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ। এই কোশ্চেনটা আগেও একবার রিপিট হয়েছে এবং এই কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা প্রচুর, মানে অনেকবার এই কোশ্চেনটা রিপিট করা হয়েছে সব রকম পরীক্ষায়, তোমার স্টেটের পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় অনেকভাবে এই কোশ্চেনটা রিপিট করা হয়েছে। এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, কোনো কিছু যেটা বর্তমানে আর ইউজ করা হচ্ছে না তাকে বলা হয় কি, তাকে বলা হয় অবসোলেট। অবসোলেট মানে হচ্ছে কি অপচলিত বা পুরনো। OBSOLATE, অবসোলেট। অবসোলেট মানে হচ্ছে অপচলিত বা পুরনো, মানে যা এখন আর ব্যবহার করা হয় না। মানে কি এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে যেটা আর বর্তমানে ব্যবহার করা হয় না তাকে বলবো কি, তাকে বলবো অবসোলেট। অবসোলেট মানে অপচলিত বা পুরনো, মানে যেটা আর ব্যবহার করা হয় না। নেক্সট, আ পার্সন হু ইজ আনএবল টু পে ডেপ্ট। ডেপ্ট মানে কি, ডেপ্ট মানে হচ্ছে কি দেনা। ডেপ্ট মানে হচ্ছে কি, ডেপ্ট মানে হচ্ছে কি দেনা। দেনা বা ঋণ যাকে বলে, ঋণ বলো তো, ঋণ বোঝো তো, ঋণ ওই ঋণ। আ পার্সন হু ইজ আনএবল টু পে ডেপ্ট, একটা পার্সন মানে হচ্ছে কি একজন ব্যক্তি, হু আনএবল মানে যে পারে না, তার হচ্ছে দেনাগুলোকে পে করতে বা দেনাগুলোকে হচ্ছে কি দিতে, পরিশোধ করতে, তাকে বলা হবে কি, তাকে বলা হয় ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে কি দেউলিয়া। ইনসলভেন্ট মানে দেউলিয়া, মানে যে তার ঋণ পরিশোধ করতে পারে না। মানে কি বলছে, আ পার্সন হু ইজ আনএবল টু পে ডেপ্ট, মানে একজন ব্যক্তি যিনি তার দেনা পরিশোধ করতে পারে না তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে কি ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে কি, ইনসলভেন্ট মানে হচ্ছে কি দেউলিয়া। ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, মানে যে তার দেনাগুলোকে পরিশোধ করতে পারে না বা যে তার ঋণগুলোকে পরিশোধ করতে পারে না তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইনসলভেন্ট। মানে কি, মানে আলটিমেট দাঁড়াচ্ছে একটা পার্সন যে তার দেনাগুলোকে সলভ করতে পারে না বা পে করতে পারে না তাকে বলে কি, তাকে বলবো আমরা ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে কি দেউলিয়া, দেউলিয়া। এবার কি বলছে, ক্যাপাবেল অফ বিং আন্ডারস্টুড। ক্যাপাবেল মানে হচ্ছে কি যে সক্ষম। ক্যাপাবেল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার অফ টু অর মোর পসিবল সেন্স, মানে যেটাকে দুটো বা তার বেশি পসিবল সেন্সের দ্বারা বোঝা যায়। অ্যান্ড দেয়ার ফর নট ডেফিনাইট, এবং তাই জন্য সেটাকে নির্দিষ্ট করা যায় না, তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে কি অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে কি দ্বিঅর্থক বা অস্পষ্ট। মানে কি, মানে যদি এটা তোমরা অনেকেই বুঝতে পারলে না তো আবার বলে দিচ্ছি, দেখো, capable of being understood in either of two or more possible sense and therefore not definite, মানে কোনো কিছু যেটি দুটি বা তার বেশি সম্ভাব্য অর্থে বোঝা যায়। মানে কি, মানে ধরো এমন একটা জিনিস যা দুটো বা তার বেশি অর্থ বেরোচ্ছে, তাই জন্য সেটাকে কি নির্দিষ্টও করা যাচ্ছে না, যার জন্য সেটিকে নির্দিষ্ট করা যাচ্ছে না, তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে দ্বিঅর্থক, মানে যা দুটো অর্থক বা অস্পষ্ট। মানে বুঝলে, বলেছে ক্যাপাবেল অফ বিং আন্ডারস্টুড অফ ইদার অফ টু অর মোর পসিবল সেন্স, মানে কোনো কিছু যেটা দুটো বা তার বেশি সম্ভাব্য অর্থে বোঝা যাচ্ছে। মানে এমন একটা জিনিস ধরো যেটা দুটো বা তার বেশি অর্থ দেখাচ্ছে, তখন কি, তখন সেটাকে একটা নির্দিষ্ট অর্থে আনা যাচ্ছে না বা নির্দিষ্ট কোনো অর্থে আনা যাচ্ছে না, তাই জন্য এটাকে বলবো কি, এটাকে বলবো অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে কি দ্বিঅর্থক বা অস্পষ্ট, মানে যার একাধিক অর্থ হতে পারে, মানে যার একের বেশি অর্থ হতে পারে তাকে বলা হয় হচ্ছে দ্বিঅর্থক বা অস্পষ্ট বা অ্যাম্বিজিয়াস। মানে কি আলটিমেট দাঁড়াচ্ছে ক্যাপাবেল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার অফ টু অর মোর পসিবল সেন্স, মানে যেটা দুটো বা তার বেশি সেন্সে বোঝা যায় এবং তাই জন্য সেটাকে নির্দিষ্ট করা যায় না, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে দ্বিঅর্থক বা অস্পষ্ট, দ্বিঅর্থক বা অস্পষ্ট।
আ শর্ট পোয়েম অর স্পিচ মানে একটা ছোট পোয়েম বা স্পিচ অ্যাড্রেস টু আ স্পেক্টেটর। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে হচ্ছে কি উদ্দেশ্য। এই অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে হচ্ছে উদ্দেশ্য। আর স্পেক্টেটর মানে কি? স্পেক্টেটর মানে হচ্ছে বলে রাখি দর্শক। স্পেক্টেটর মানে হচ্ছে কি দর্শক। একটা শর্ট পোয়েম বা স্পিচ, একটা ছোট পোয়েম বা স্পিচ অ্যাড্রেস টু দ্য স্পেক্টেটর মানে যেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে দেওয়া হয় আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা মানে কোনো কবিতা বা বক্তৃতার পর দর্শকদের যে হচ্ছে কি একটা ছোট কবি মানে কি মানে হচ্ছে নাটকের সমাপ্তির পর দেখো সরি হচ্ছে নাটকের সমাপ্তির পরে দর্শকদের উদ্দেশ্যে একটি ছোট কবিতা বা বক্তৃতা দেওয়া হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় এপিলগিও। এপিলগিও মানে কি? এপিলগিও মানে উপসংহার মানে একটা শর্ট পোয়েম বা স্পিচ মানে একটা ছোট কবিতা বা বক্তৃতা যেটা অ্যাড্রেস টু দ্য স্পেক্টেটর যেটা হচ্ছে কি দর্শকদের উদ্দেশ্যে দেওয়া হয় আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা মানে কোনো নাটকের শেষে দর্শকদের উদ্দেশ্যে যে শর্ট স্পিচ বা শর্ট পোয়েমটা দেওয়া হয় তাকে বলবো কি? তাকে আমরা বলবো হচ্ছে কি এপিলগিও মানে হচ্ছে কি উপসংহার মানে নাটক বা গল্পের শেষে বলা অংশ। তাহলে কি আলটিমেট দাঁড়াচ্ছে আর শর্ট পোয়েম মানে একটা ছোট পোয়েম বা স্পিচ যেটা অ্যাড্রেস টু দ্য স্পেক্টেটর যেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে দেওয়া হয় আফটার দ্য কনক্লুশন অফ ড্রামা মানে কোনো ড্রামার সমাপ্তির শেষে যে ড্রামার সমাপ্তির সময় দর্শকদের উদ্দেশ্যে যে শর্ট পোয়েম বা স্পিচটা দেওয়া হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় এপিলগিও মানে হচ্ছে কি উপসংহার মানে নাটক বা গল্পের শেষে বলা অংশ। এর বলছে অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানে ডিসিভ মানে বলে রাখি ডিসিভ মানে হচ্ছে কি বোকা বানানো বা প্রতারণা করা। অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি মানে হচ্ছে কি কাউকে প্রতারণা করা ইন অর্ডার টু মেক মানি মানে টাকা ইনকাম করার জন্য কাউকে প্রতারণা করাকে কি বলা হয়? প্রতারণা করাকে বলা হয় ফ্রড মানে হচ্ছে কি প্রতারণা করা বা কাউকে ঠকিয়ে টাকা বা সুবিধা নেওয়া মানে কি কারোর কাছ থেকে অর্থ লাভ করার জন্য কাউকে প্রতারণা করাকে বলা হয় কি ফ্রড মানে হচ্ছে কি প্রতারণা করা। মানে কি এই প্রতারণা শব্দটা আমরা সবাই বাস্তবে অনেকবারই দেখেছি মানে অনেক সময় আমাদের মধ্যেই অনেকজন আছে যারা হচ্ছে অনলাইনে ফ্রডের শিকার হয়েছে বা অনেক দোকান বা অনেক ইনস্টিটিউট থেকে হচ্ছে ফ্রডের শিকার হয়েছে। তাই এবার জেনে নাও যে ফ্রডটা কী? ফ্রডটা হচ্ছে কি অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি মানে কাউকে প্রতারণা করা ইন অর্ডার টু মেক মানে টাকা ইনকাম করার জন্য যখন কাউকে প্রতারণা করা হয় তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলে ফ্রড মানে হচ্ছে কি প্রতারণা করা। ফ্রড মানে হচ্ছে কি প্রতারণা করা বা কাউকে ঠকিয়ে টাকা বা সুবিধা নেওয়া। নেক্সট ফ্ল্যাট মেটাল অর পোকলিন প্লেট মানে হচ্ছে কি সমতল মেটাল এবং হচ্ছে পোকলিন প্লেট মানে হচ্ছে ঝুলন্ত প্লেট। পোকলিন মানে হচ্ছে যেটা মানে বার করা থাকে মানে অনেক সময় কি বেলকনি যেমন কি আমাদের বার করা থাকে ওটাকে এক ধরনের পোকলিন বলা যায় মানে যেটা বেরিয়ে থাকে মানে পোকলিন প্লেট ফিক্সড অন আ ওয়াল যেটা হচ্ছে ওয়ালে ফিক্সড করা থাকে অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল হিসাবে মানে হচ্ছে অর্নামেন্ট বা মেমোরিয়াল হিসাবে দেওয়ালের ওপর যে পোকলিন প্লেট বা ফ্ল্যাট মেটালটাকে ফিক্স করা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্ল্যাকিউ। তাকে বলা হয় প্ল্যাকিউ মানে হচ্ছে কি ফলক বা হচ্ছে কি স্মারক ফলক মানে কি এটাকে গোদা বাংলায় দেখলে বুঝতে পারবে যে দেওয়ালে অলংকার বা স্মারক হিসাবে স্থাপন করা সমতল ধাতব প্লেট তাকে বলা হয় প্ল্যাকিউ মানে হচ্ছে ফলক বা স্মারক ফলক। তোমাদের এবার আমি বলে দিই জিনিসটা অনেকে তোমরা বুঝতে পারো না। জিনিসটা হচ্ছে কি দেখো আমরা যখন কোনো ছবি বা ফটো টানাই তখন কি তারা একটা জিনিসের উপর বেস করে থাকে। এবার তখন কি দেওয়ালে আমরা অনেক সময় কোনো প্লেট বা কোনো ফ্ল্যাট মেটাল রেখে তার ওপর ফটো রাখি বা অনেক কিছু রাখি। এই দেওয়ালের ওপর থাকা এই ফ্ল্যাট মেটাল ও পোকলিন প্লেটটাকেই বলা হয় কি ঝুলন্ত প্লেটটাকেই বলা হয় প্ল্যাকিউ মানে ফলক বা স্মারক ফলক বা দেওয়ালে লাগানো স্মৃতিস্তম্ভ।
যে কোনো বলতে পারো, ফলক বলতে পারো, স্মারক ফলক বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। এটাকেই বলা হয় প্ল্যাকিউ। বুঝতে পারলে কী বললাম? আবার বলছি শোনো, আমরা ধরো আমাদের দেওয়ালে যখন কিছু রাখার জন্য আমরা দেওয়ালের ওপর অনেক সময় কাচের লাগাই, বা অনেক সময় হচ্ছে ফ্ল্যাট মেটাল মানে সমতল মেটালের ঝুলন্ত যে তৈরি করি, ঝুলন্ত যে র্যাক তৈরি করি যাকে বলা হয়, ওই র্যাকটাকেই বলা হয় হচ্ছে কি প্ল্যাকিউ। প্ল্যাকিউ মানে হচ্ছে কি ফলক বা স্মারক ফলক। তাহলে আলটিমেট কী দাঁড়ালো? ফ্ল্যাট মেটাল অর পোকলিন প্লেট ফিক্সড অন আ ওয়াল অর অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল, মানে অর্নামেন্ট ও মেমোরিয়াল হিসাবে যে ফ্ল্যাট মেটাল ও পোকলিন প্লেটটা হচ্ছে কি ওয়ালে ফিক্সড করা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্ল্যাকিউ। প্ল্যাকিউ মানে হচ্ছে ফলক বা স্মারক ফলক। নেক্সট, টু কাট সামথিং ইন্টু টু পিসেস, মানে কোনো কিছুকে দুই টুকরোকে কাটা, কোনো কিছুকে দুই টুকরোতে কাটাকে কি বলা হয়? কাটাকে বলা হয় সেভিয়ার। সেভিয়ার মানে কি? সেভিয়ার মানে হচ্ছে কি কেটে আলাদা করা, বা কোনো কিছুকে দুই ভাগে কেটে ফেলা। যেমন কি তোমরা বলতে পারো আমরা কেক কাটি, সেটাও মানে যখন তুমি কেকটাকে দুভাগে কাটবে তখন তাকে কি বলা হবে? তখন তাকে সেভিয়ার করা বলা হবে, মানে হচ্ছে কি দুভাগে কাটা বলা হবে। টু কাট সামথিং ইন্টু টু পিসেস, মানে কোনো কিছুকে যখন দুটো ভাগে কাটা দেখাবে তখন তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো সেভিয়ার। সেভিয়ার মানে হচ্ছে কি কেটে আলাদা করা, বা কোনো কিছুকে দুই ভাগে কেটে ফেলা। মানে কি আলটিমেট দাঁড়াচ্ছে টু কাট সামথিং ইন্টু টু পিসেস, মানে কোনো কিছুকে দুই টুকরোতে কাটাকে বলা হবে হচ্ছে কি সেভিয়ার। সেভিয়ার মানে হচ্ছে কি কেটে আলাদা করা, বা কোনো কিছুকে দুই টুকরোতে কাটা। নেক্সট, সাকসেশন অফ রুলার বিলঙ্গিং ইন ওয়ান ডাইনাস্টি। সাকসেশন বলে রাখি, সাকসেশন মানে হচ্ছে তোমার উত্তরাধিকারী। এই উত্তরাধিকারী, সাকসেশন মানে কি? সাকসেশন মানে হচ্ছে কি উত্তরাধিকারী। সাকসেশন অফ রুলার বিলঙ্গিং ইন ওয়ান ডাইনাস্টি মানে হচ্ছে কি একই পরিবারের অন্তর্গত শাসকদের উত্তরাধিকার। মানে কি একই পরিবারের অন্তর্গত শাসকদের উত্তরাধিকার। মানে তোমাদের পরিষ্কার হয়ে বলেছি দাঁড়াও। মানে হচ্ছে কি এই ধরো তোমাদের মুঘল ডাইনাস্টি, ঠিক আছে? এই মুঘল বংশের মধ্যে কি পড়ে? মুঘল বংশের মধ্যে তোমার প্রথমে পড়ে হচ্ছে বাবর, দেন তারপরে হচ্ছে গিয়ে আকবর, বাবরের পর হচ্ছে হুমায়ুন, তারপরে হচ্ছে বাবার হইল আবার, মানে হচ্ছে গিয়ে তোমার আকবর, তারপর হচ্ছে গিয়ে জাহাঙ্গীর, তারপর শাহজাহান, তারপর হচ্ছে গিয়ে ঔরঙ্গজেব। তাহলে কি এই মুঘল সাম্রাজ্যের মধ্যে পড়ছে বাবরের পর আসে হুমায়ুনের পর আসে আকবর, তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, তারপর ঔরঙ্গজেব। এই শাসকদের যে উত্তরাধিকারী যে এই একই ডাইনাস্টি থেকে, যে একই মুঘল বংশের থেকে আসছে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ডাইনাস্টি। এটাকে বলা হবে ডাইনাস্টি, মানে রাজবংশ। মানে কি? রাজবংশ মানে একই পরিবারের শাসনের ধারাবাহিকতা, মানে একই পরিবার থেকে আসা যে শাসক দল তাকেই বলা হবে হচ্ছে কি রাজবংশ বা ডাইনাস্টি। মানে কি সাকসেশন অফ রুলার বিলঙ্গিং ইন ওয়ান ডাইনাস্টি, মানে একটি পরিবারের অন্তর্গত শাসকদের উত্তরাধিকারকে বলা হবে হচ্ছে ডাইনাস্টি। কি বলা হবে? ডাইনাস্টি মানে হচ্ছে কি রাজবংশ। আলটিমেট কী দাঁড়াচ্ছে? সাকসেশন অফ রুলার বিলঙ্গিং ইন ওয়ান ফ্যামিলি, মানে একই পরিবার থেকে আসা শাসকদের উত্তরাধিকারকে বলা হয় হচ্ছে কি ডাইনাস্টি মানে হচ্ছে কি রাজবংশ। ব্যাস, এখানেই তোমাদের 20খানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ হলো। এবার তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি এরকম আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব, যেখানে আরও ভালো আরও রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজ, সাইনোভ্যান্টো এগুলো তোমাদের জন্য আমি বেছে বাংলায় ট্রান্সলেট করে আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।